হচ্ছে না, মনে হয় মানুষের গলার ভেতর নয়, বরং গল গল করে ভিতর থেকে উঠছে। আমি এক পা পিছালাম। সে আবার বলল, পানি দে, পানি দে। আমি বললাম, কেউ আছেন সামনে? কেউ আছেন সামনে? কথা বলেন, কথা বলেন, আপনি কে? রহস্যবৃত্তের আরো একটি ঘটনাকে কেন্দ্র করে আরো একটি নতুন এপিসোডের স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। প্রতিদিনের মতো আজও ঠিক যথাসময়ে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন কোনো ঘটনা তুলে ধরার জন্য। আজ যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি, সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি ইতিপূর্বে আমাদেরকে বেশ কয়েকটি ঘটনা পাঠিয়ে সহযোগিতা করেছেন। তিনি হচ্ছেন ভূতের গল্প লেখক ফেসবুক পেজের ওনার মোহাম্মদ সান ভাইয়া। উনি যেভাবে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ওনার মতো করেই পড়ে শোনানোর। আমার এই শোনানোর মাঝের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনরূপ কালক্ষেপণ না করে চলে যাচ্ছি আজকের মূল ঘটনায়। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই, আমার নাম ইমরান। আমি আপনার মাধ্যমে যে ঘটনাটা আজকে শোনাতে যাচ্ছি, সেই ঘটনাটা আমার সাথে যখন ঘটে তখন আমার বয়স ছিল 19 বছর এরকম। আমি ঘটনা শুরু করার আগে একটু বলে রাখি, আমার বাড়ি কিশোরগঞ্জের নিকলি উপজেলায়, হাওড়ের ধারের শান্ত একটা গ্রাম। আমাদের গ্রামের নাম মানিকান্দা। প্রত্যন্ত গ্রাম বলেই আমাদের গ্রামটা শীতের সময়টায় কিছুটা আলাদা মনে হয়েছিল। সকালে ভীষণ কুয়াশা আর রাতে প্রচণ্ড রকমের ঠান্ডা। ঘটনাটা ঘটে আমার সাথে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, কারণ ওই সময়টাতে এতটাই শীত ছিল আমার মনে হচ্ছিল যেন পুরো প্রকৃতিটাই জমে গেছে। আমি সেদিন সকালে বাইরে বের হই, বাইরের যে ঠান্ডাটা, যে হিমেল বাতাস, তাতে মনে হচ্ছিল যেন আমার হাতটা পুড়ে যাচ্ছিল। তখনকার গ্রামের মানুষজন বলা বলি করছিল যে এই শীতটা নাকি গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি। মানে ওই সময়টায়, ওই বছরটায় এত পরিমাণ শীত পড়েছিল যেটা ওনাদের সবার মনে হয়েছিল যে বিগত 10 বছরেও এরকম শীত নাকি পড়েনি। আমি তখন শহর থেকে গ্রামে ফিরছিলাম মাত্র আমার পরীক্ষার জন্য। ওদিনকার রাতে এক বন্ধুর বাসায় দাওয়াত ছিল। বন্ধুর বাসাটা ছিল পাশের গ্রাম, গ্রামের নামটা ছিল দামপাড়া। দামপাড়ায় আমার এক বন্ধুর তার বোনের বিয়েতে দাওয়াতটা ছিল। ভাবলাম অনেকদিন পর গ্রামে আসছি, একটা দাওয়াতও পেলাম, যাই একটু আড্ডা হবে। তাই আমি সেখানে বিকেলেই গেলাম। কিন্তু আমি ভাবতে পারিনি সেই দিনটা বা সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। অবশ্য ওই রাতটার সাক্ষী যদি আমি না হতাম বা ওই রাতটা যদি আমার জীবনে না আসতো, তাহলে হয়তো আমি এখানে বসে কিছু বলতে পারতাম না বা এরকম একটা ঘটনা আপনাদের শোনাতে পারতাম না। যাই হোক, আমি এগোচ্ছি আমার ঘটনার দিকে। বিয়ে বাড়িতে স্বাভাবিক ব্যাপার, খাওয়া দাওয়া, হইচই, আড্ডা সব মিলিয়ে রাত প্রায় 11টা কি 11:30 এরকম। সবাই অবশ্য বলছিল আমাকে থেকে যেতে, মানে রাতে বাইরে প্রচুর ঠান্ডা, এত রাতে যাওয়ার প্রয়োজন নেই, এরকম একটা কিছু। তাছাড়া গ্রামের রাস্তাটা খালি, অন্ধকার, এরকম। এর জন্য অবশ্য সবাই আমাকে রিকোয়েস্ট করছিল যে আজকে রাতটা থেকে যাওয়ার জন্য। কিন্তু কি জানেন, আমি প্রচণ্ড জেদ করে বসলাম। আমি বলছিলাম তখন আমার বাড়ি গিয়ে পড়তে হবে। আর সত্যি বলতে কি, ওই সময়টায় মাকে একা রেখে রাতে থাকতেও ভালো লাগছিল না। এবার আরেকটু বলে রাখি, যেটা হচ্ছে আমার দাওয়াত, যেটা বিয়ে বাড়িটা ছিল দামপাড়ায় আর আমার বাড়িটা কিন্তু মানিককান্দায়। এখন
দামপাড়া থেকে মানিককান্দা যাওয়ার জন্য দুটি রাস্তা। প্রথম যে রাস্তাটা সেটা হচ্ছে 1.5 ঘন্টা হাঁটা পথ। ওইখান থেকে হেঁটে যেতে আমার সময় লাগবে 1.5 ঘন্টা। পথটা মাটির কাঁচা পথ। আর একটা যেটা পথ সেটা হচ্ছে বাঁশঝাড় আর মাটির তীর ধরে হাওড়ের পাশ কাটিয়ে ছোট্ট একটা রাস্তা। ওখান থেকে যেতে আমার সময় লাগবে মাত্র 25 মিনিট। এখন আমার কাছে দুটো অপশন। একটা, আমি যদি ওই কাঁচা পথ ধরে হেঁটে যাই তাহলে আমার লাগছে 1.5 ঘন্টা। আর আমি যদি বাঁশঝাড় আর হাওড়ের পাশ থেকে যাই, যদিও একটু জঙ্গল, ওখান থেকে যাই তাহলে আমার সময় লাগছে মাত্র 25 মিনিট। এখন ওই মুহূর্তে আমি দ্বিতীয় পথটাই বেছে নিলাম, যেটা আমার যেতে খুব অল্প সময় লাগবে। এই সিদ্ধান্তটা হয়তো আমার জীবনে আর একটা ভুল সিদ্ধান্ত ছিল। যাই হোক, কেন ভুল ছিল সেটা ধাপে ধাপে শুনবো। আগাচ্ছি ঘটনার কেন্দ্রের দিকে। আগেই তো বলেছিলাম, গ্রাম জুড়ে এত ঘন কুয়াশা ছিল যে 15 ফিট দূরের কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। রাস্তার পাশে ধানক্ষেত, দূরে হাওড়ের কালো পানির বিস্তার বোঝা যাচ্ছে। বাতাস তো তেমন একটা নেই বললেই চলে, শুধু শীত আর নীরবতা। এমন নীরবতা যাতে নিজের হাঁটার শব্দ আমার কাছে অস্বাভাবিক লাগে। আমার নিজের মোবাইলটা বের করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে আমি হাঁটা শুরু করলাম। 2-3 মিনিট হাঁটার পরেই আমার মনে হলো যেন আমার পায়ের পেছনে মচমচ একটা শব্দ হচ্ছে। শব্দটা এমন যেমন মনে করেন শুকনো পাতা বা শুকনো কিছু ঘাস বা এরকম কিছু ভেঙে গেলে যেরকম হয়, বা তার উপর পা পড়লে যেরকম একটা শব্দ হয়, সেরকম মনে হচ্ছিল। যেন পাতাগুলা বা ঘাসগুলা চ্যাপ্টা হয়ে যাওয়ার মতো এরকম একটা। যাই হোক, আমি হাঁটলাম, কিন্তু আমি সামনে হাঁটলেও আমার খেয়াল করলাম আমার পিছনে এরকম একটা শব্দ হচ্ছে। আমার হাঁটার সাথে সাথে আমি শব্দটা শুনে থামলাম। আশ্চর্যের বিষয়, আমি যখন থামি শব্দটাও থেমে যায়। এবার আমি আবার হাঁটা শুরু করলাম। একটু দূরে যেতেই একই শব্দ। তখন আমার কাছে একটু খটকা লাগলো। এবার যখনই আমি শব্দটা শুনলাম, সাথে সাথে আমি পিছনে তাকালাম, কিন্তু আমার মোবাইলের লাইটে কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ওই মুহূর্তে নিজেকে বোঝালাম হয়তো শুকনো ঘাস ভাঙার শব্দ হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম আর কি। আমি নিজেকে বুঝিয়ে আবার হাঁটার চেষ্টা করলাম ঠিকই, কিন্তু আমার ভিতরে এক অদ্ভুত কম্পন তৈরি হলো। এটা সত্যি, ওই অদ্ভুত শব্দটা আমাকে এই শীতের রাতেও শরীরের ভিতরে একটা ঘাম সৃষ্টি করলো। আমার মনে হচ্ছিল যেন আমি শরীরে নিজে থেকেই ঘামছি। আমার রাস্তার বাঁ পাশে বাঁশঝাড় আর ডান পাশে হাওড়ের কালো পানি। ওখানটায় এত গভীর অন্ধকার, আমার মনে হচ্ছিল যেন পৃথিবীর আলো সেখানে আজ পর্যন্ত পৌঁছায়নি। এত ঘুটঘুটে অন্ধকার। এবার ঘটল আরেকটা রহস্যময় ঘটনা। আমি আগাচ্ছি, হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে আচমকা একটা শব্দ। এই শব্দটা মনে হলো কেউ যেন বাঁশের ভিতর থেকে বাঁশের পাতা বা পাশের যে ডালপালা থাকে এগুলা ঠেলে দৌড়ে পালালো। আমি তো এবার থেমে গেলাম এবং থেমে যেতে বাধ্য হলাম। জোরে বললাম, কে? মানুষ হলে বলেন। অবশ্য কথাটা বলছিলাম ভয়ে ভয়ে, কিন্তু আমার বলার পরও ওপাশ থেকে কোনো উত্তর আসেনি। শুধু হালকা শুকনো কাশির মতো একটা অদ্ভুত শব্দ। আমার পুরো শরীরটা ঘেমে ভিজে যাচ্ছিল। আমার শরীরের পুরো পশম দাঁড়িয়ে যাচ্ছিল। বাতাসে হঠাৎ একটা গন্ধ ভেসে আসলো। গন্ধটা এমন পচা মাংস আর কাঁচা রক্তের মিশ্র গন্ধ, যা আগে কখনো পাইনি আমি। এত তীব্র, যেন বমি আসছে।
আশ্চর্যের বিষয়, আমার ফোনে তখন চার্জ মাত্র 16%। আমার ফোনে তখনও টর্চটা অন করা। ফোনের চার্জ কমে যাওয়া নিয়েও তখন আমার ভিতর আর একটা চিন্তা কাজ করলো। ফোনের যে আলোটা, সেই আলোটা কুয়াশা ভেদ করছিল না। সামনে 5 থেকে 6 ফুট পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম। আমার পুরো শরীর যেন ছেড়ে দিচ্ছিল। কিছুক্ষণ আগেও যে উদ্যম, যে শক্তি কাজ করছিল, নিমিষেই যেন আমার শরীর নিথর হয়ে যাচ্ছে। শীতের কারণে নয়, ভয়ে। আরো অবাক হবেন, কিছু দূর এগিয়ে আমি দেখি রাস্তার মাঝখানে কাদামাখা একটা ছাগল পড়ে আছে। তার গলাটা প্রায় ছিন্ন, কিছু অংশটা চামড়ায় ঝুলে আছে, বুকটা ফাটা। ছাগলটার বুকের ভেতর থেকে নাড়ি এবং বিভিন্ন অংশ লেপ্টে আছে এবং শরীরের পিছনের অর্ধেকটা উধাও। পিছনের পা দুটো, লেজের অংশ তার শরীরের সাথে নেই। আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। কে বা কিভাবে এমন হতে পারে? কেই বা এমন করতে পারে? ঠিক তখনই বুঝলাম যে আমার সাথে কিছু একটা ঘটছে। যে কোনো অপশক্তি গ্রাস করতে চাচ্ছে। সামনে তাকাতেই দেখি ছাগলটার পাশেই কেউ বসে আছে, কুয়াশার ভেতর নিচু হয়ে, 2 হাঁটুর উপর ভর দিয়ে ঝুঁকে আছে। আমি লাইটের আলোটা কাছে এগোতেই যা দেখলাম, আমি তখন বিশ্বাস করতে পারিনি। আপনি কিভাবে বিশ্বাস করবেন? তাকে দেখতে একজন মানুষের মতো। সে একজন মানুষ, অন্তত দেখে এটাই মনে হচ্ছিল আমার। ফাটা পাঞ্জাবি, কাঁধে ছেঁড়া মেখলা, মাথা নিচু করে কিছু একটার উপর ঝুঁকে আছে। হাতটা উঁচু করে হাত নাড়ছে। তার আঙুলের ইশারাগুলো কর্মর কর্মর করে শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন হাড় ভাঙার শব্দ। আমি চিৎকার করে উঠলাম, কে আপনি? কে কে? মানুষটা আস্তে মাথা তুলল। যখন মাথা তুলল, তখন যেটা দেখলাম, সেই দৃশ্য আমি কিভাবে ভুলবো? তার মুখে ছিল ছাগলের রক্ত, থুতনি থেকে চিবুক পর্যন্ত লাল। চোখ দুটো অস্বাভাবিক বড়, যেন রক্ত জমে লালচে নয়, পুরো কালো শূন্য গভীরতা। মুখের কোণে আটকে থাকা কাঁচা মাংস। সেই অবস্থায় সে ধীরে ধীরে দাঁড়ালো। তার শরীর এত শুকনো যে হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। দাঁড়ানোর সময় একটা কর্কশ শব্দ হলো, যেন জোড়াগুলো শক্ত হয়ে গেছে। এক পা এগিয়ে এলো আর ঠোঁটটা নড়ল, কিন্তু স্বাভাবিক মানুষের কণ্ঠ নয়, অস্বাভাবিক একটা সুরে। তিনি বললেন, পানি, পানি, পানি। শব্দটা এত ভাঙা, এত অচেনা, মনে হয় মানুষের গলার ভেতর নয়, বরং গল গল করে ভিতর থেকে উঠছে। আমি এক পা পিছালাম। সে আবার বলল, পানি দে, পানি দে। আমি বললাম, কেউ আছেন সামনে? কেউ আছেন সামনে? কথা বলেন, কথা বলেন, আপনি কে? সে হঠাৎ মাথা কাত করে তাকালো, যেন প্রশ্নটা বুঝেইনি। তারপর হাসলো। হাসিটা মানুষের মতো না, ঠোঁটের কোণ ছিঁড়ে যাওয়া বিকৃত হাসি। হঠাৎ সে দৌড়ে আমার দিকে ঝাঁপিয়ে এলো। আমার মাথা ঝা ঝা করে উঠল। আমি পিছন ফিরে দৌড়াতে শুরু করলাম। পায়ের নিচে কাদা, শীতল মাটি, নিঃশ্বাস গরম হয়ে উঠছিল আমার। কিন্তু আমি যখনই দৌড়চ্ছি, আবারও সেই মনে হচ্ছিল যেন আমার পিছনেও কেউ দৌড়চ্ছে, দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। তার মধ্যে সে বলছে, থাম, থাম, পানি দে, পানি দে। আমার পুরো শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ওই মুহূর্তে থামলেই আমাকে সে ধরে ফেলবে। আমি এটা জানতাম। আমি জানতাম যে আমি যদি পিছনে তাকাই, তাহলে হয়তো আমি শেষ হয়ে যাব। এরপর যেটা হয় সেটা আরো দুঃখজনক। দৌড়াতে দৌড়াতে আমার হাতের ফোনটা হাত থেকে পড়ে গেল।
আমার সাহস হলো না। আমি সাহসে পারিনি ফোনটা কুড়িয়ে নিতে। ওই রাতে আমার শখের ফোনটাও আমি হারিয়ে ফেলি। রাস্তার শেষ মাথায় একটা কাঁচা ব্রিজের ওপারে আমাদের গ্রাম মানিককান্দা। ব্রিজের মাঝেই আমার পাটা পিছলে গেল হঠাৎ করেই। পুরো শরীর পড়ে গেল মাটিতে, মুখে কাদা, নাকে কাঁচা মাটির গন্ধ, পেছনে সেই শ্বাসের শব্দ। আমি চোখ তুলে দেখলাম সে ব্রিজের মাথায় দাঁড়িয়ে। আলো নেই, কিন্তু তার অন্ধকার ছায়া পরিষ্কার। মাথা কাত করা, দুই হাত ঝুলে থাকা, পুরো শরীর এগিয়ে আসছে ধীরে ধীরে আমার দিকে। ঠিক তখনই দূর থেকে লোকজনের আওয়াজ, এই কে রে, ব্রিজের উপর কে রে? 3 জন লোক লাইট নিয়ে এগিয়ে আসছিল। তাদের আসার শব্দটা পেয়ে ওই অপশক্তিটা থেমে গেল। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে বাঁদিকে বাঁশঝাড়ের দিকে অদ্ভুত গতিতে অদৃশ্য হয়ে গেল। লোকগুলো হচ্ছে আমাদের গ্রামেরই মানিককান্দার মফিজ চাচা আর 2 জন জেলে। তারা আমাকে উঠিয়ে নিল, কিন্তু যখন উঠালো আমি তখনও কাঁপছিলাম। তারা আমাকে জিজ্ঞেস করছিল, কিন্তু আমার কথা বেরোচ্ছিল না। মফিজ চাচা বললেন, এত রাতে এই রাস্তা থেকে আমি কি করলাম? আমি কি জানতাম না যে এই রাস্তাটা স্বাভাবিক না? তবে আমি যেটা আসলেই জানতাম না যে ওই রাস্তাটা এতটা বিপজ্জনক। আরেকটু কথা বলে রাখি, বেশ কিছুদিন আগে ওইখানে কিছু লোকজন মারা গেছে, যেটা আমি জানতাম না। ওনাদের মফিজ চাচাই আমাকে তখন বলল, এবং একটা পর্যায়ে কথা না বাড়িয়ে আমাকে তারা বাড়ি নিয়ে গেল। এরপর হয় পরদিন সকালে কিছু গ্রামবাসী সেই জায়গায় গেল। তারা দেখল আমি রাতে যে ছাগলটার কথা বলেছিলাম, সেই ছাগলটার লাশ পরদিন সকালেও পড়েছিল একই অবস্থায়, বুক ফাটা, পেট নেই। তবে আশেপাশে কোনো পশুর পায়ের ছাপ বা মানুষের ছাপও পায়নি তারা। তবে কিছু একটা পেয়েছে, বাঁশঝাড়ে একটা পায়ের ছাপ, যেটা স্বাভাবিক মানুষের চেয়ে বড়, আর গোড়ালি অস্বাভাবিকভাবে ভিতরের দিকে ঘোরানো। সেদিন দুপুরেই খবর ছড়ালো, গত বছর শীতকালে হাওরের পানিতে একজন মানসিক প্রতিবন্ধী মানুষ নিখোঁজ হয়েছিল। তার নাম ছিল করিমউদ্দিন। মাসখানেক খোঁজার পর ধারণা করা হয়েছিল সে হয়তো পানিতে ডুবেই মারা গেছেন, কিন্তু তার লাশ কখনো পাওয়া যায়নি। এরপর গ্রামের কিছু লোকজন বলল, হয়তোবা সেই করিমউদ্দিনই, যার আত্মা এখনো মুক্তি হয়নি, ওর আত্মা এখনো পানি চায়। আবার কেউ বলে ওর মৃত্যুটাই নাকি স্বাভাবিক ছিল না। আবার কেউ আমাকে চুপচাপ থাকতেও বলল, কারণ এই রাস্তা ধরে নাকি ডিসেম্বরের রাতেই সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনাগুলো ঘটে। আর আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে, এখন কিন্তু ডিসেম্বর মাস। আমার আজও মনে পড়ছে, এখনো যখন রাতে ঘুম ভাঙে আমার মনে হয় যেন আমার কানের কাছে এখনো সেই কণ্ঠস্বরটা বাজে, পানি দে, পানি দে। তবে আমি আর কখনো ওই রাস্তা ধরি না। ওই রাস্তা ধরে ওদিনকার রাতেই আমি শেষবারের জন্য হেঁটেছিলাম। তবে পরদিন সকালে যখন গ্রামবাসীরা যায় বা ওনাদের সাথে আমি যখন যাওয়ার চেষ্টা করি, আমি ফোনটি আর পাইনি। পরদিন সকালে আমি যখন আমার ফোনে রিং করি, সেদিন থেকেই সুইচ অফ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আজও মাঝে মাঝে শোনা যায় হাওরের পাড়ে গভীর রাতে কারো দাঁত কামড়ানোর শব্দ। তবে এটা নিছক গল্প নয়, এরকমটা হয়েছে আমার সাথে, বা এখানের মানুষ জানে যে ওখানে কিরকম হতে পারে। ঘটনার এই পর্যন্ত আমি বলতে বলতে দেখেন আমিও কিছুটা শিহরিত হচ্ছি। আসলে অতি প্রাকৃতিক ঘটনাগুলো যার সাথে ঘটে, তিনিই কেবলমাত্র আঁচ করতে পারেন ওই মুহূর্তটা কতটা ভয়ানক হতে পারে। আমরা কেবল শুনতে পারি, অনুভব তো তিনি করেন যার সাথে ঘটেছে। তো
ডিয়ার লিসনার্স, এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার ভালো লাগার অনুভূতিটা ব্যক্ত করবেন, সাথে শোনার সুযোগ করে দিবেন আপনার ভালোবাসার মানুষদের। আজকের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিন, আবারও হাজির হব আরো একটি নতুন ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।